This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সময় এখন স্পেশালের। ঠোটকাটা স্পেশালে দুজনের কথা বলবো। এই দুজনকে ঘিরে আজ গোটা দেশ তাকিয়েছিল, গোটা দেশ ওয়েট করছিল কি হয়। যার প্রথম নাম মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র তিনি আজ এথিক্স কমিটির সামনে হাজির হলেন। মহুয়া মৈত্রকে নাকি খুব কড়া প্রশ্ন করা হচ্ছিল, কিন্তু বেশ কিছুটা সময় পরে মহুয়া মৈত্র রেগে মেগে এথিক্স কমিটি ছেড়ে বেরিয়ে গেলেন। আপনি বলতেই পারেন এথিক্স ভেঙে বেরোলেন মহুয়া। কিন্তু মহুয়া মৈত্র রাগলেন কেন? তাকে নাকি নোংরা প্রশ্ন করা হয়েছে। নোংরা প্রশ্ন মানে কি? ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, যা করতে পারে না এথিক্স কমিটি। এটাই বাইরে বেরিয়ে মহুয়ার বক্তব্য। মজার কথা কি জানেন? মহুয়ার সঙ্গে ওই এথিক্স কমিটিতে থাকা অন্যান্য বিরোধী সাংসদরাও বেরিয়ে চলে গেলেন। আচ্ছা, মহুয়ার এই রেগে মেগে বেরিয়ে যাওয়া তার দল কিভাবে নিচ্ছে? আসবো সেসব কথায়। দ্বিতীয় চরিত্রের নাম অরবিন্দ কেজরিওয়াল। তিনি কি যাবেন ইডি হাজিরায়? গোটা দেশের কাছে এই প্রশ্ন ছিল। আতিশি আপ নেতা মন্ত্রী, তিনি তো গতকালই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন আজ গ্রেফতার হলো বলে কেজরিওয়াল হাজিরাই দেননি। তিনি অনেক যুক্তি দেখিয়েছেন, কিন্তু বিজেপি বলছে ভয় পেয়েছেন কেজরিওয়াল। আর কেজরিওয়াল বলছেন বিজেপি তাকে ভয় পেয়ে হেনস্থা করতে চাইছে, ঠিক যেভাবে তৃণমূল প্রতিহিংসার ন্যারেটিভ তৈরি করছে। এসব কথায় আসবো, কিন্তু তার আগে আসি টিকিট ধাঁধার কথায়। হাতে মাত্র 3টে দিন। হন্যে হয়ে অনেকেই খুঁজে বেড়াচ্ছেন অমূল্য ধন। কি সেটা? ভারত আর দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ম্যাচের একটা টিকিট। ইডেনে এখন টান উত্তেজনা। ইডেনের বাইরে এখন বিক্ষোভের ঢেউ। একটাই আরতি, টিকিট চাই। টিকিট কোথায়? সিএবি সদস্যরাও টিকিট পাচ্ছেন না। টিকিট পাচ্ছি না। এক মাস আগে আজ থেকে পেপারে দিয়েছিল যে যত তাড়াতাড়ি সব মেম্বারশিপ কার্ডগুলো রিনিউ করে নিন, ওয়ার্ল্ড কাপ আসছে, ওয়ার্ল্ড কাপের সময় তাহলে ভালোভাবে খেলা দেখতে পাবেন। কার্ডটা রিনিউ করে যখন টিকিট আনতে এলাম বলছে না অনলাইনে যেটুকু টিকিট বাজবে সেটা ফ্রড করে বাজারে বিক্রি করে দেবো। একটা দান্ডা আছে, আমরা লাইভ মেম্বার আছি। এটা তো কোর্টে গেলে তো এরা হেরে যায়। সাধারণ পাবলিক কেউ পাচ্ছে না। আমরা কি দোষী করেছি, কি অপরাধ করেছি? আমাদেরও অধিকার আছে ইন্ডিয়ার খেলা দেখার। ব্ল্যাকের টিকিট 900 টাকা করে, টিকিট 9000 করে বলছে। আমরা সাধারণ, আমরা 500 টাকা ইনকাম করি, আমরা কোথায় দিয়ে দেখবো? ব্ল্যাকারদের কাছে এত টিকিট আছে, ওদের বক্স অফিসে দেখলাম এত টিকিট আছে। 500 টাকার টিকিট চাচ্ছে 11,000 টাকা। কি করে আমরা কাটবো? তাহলে আমরা খেলা দেখবো না? আজকে 3 দিন ধরে 12 ঘন্টা ধরে লাইন দিচ্ছি, 36 ঘন্টা। তাহলে আমরা 36 ঘন্টা লাইন দেওয়ার পর খেলা দেখবো না? অভিযোগটা কি? টিকিটের তুমুল কালোবাজারির। সোশ্যাল মিডিয়া তো খোলা বিজ্ঞাপন। না, সৌরভ গাঙ্গুলির কাছে যান, স্নেহাশিস গাঙ্গুলির কাছে যান। বাঙালির আইকন, ওনার একটা দায়িত্ব আছে, বাঙালি খেলা দেখতে পাচ্ছে না। আমার পরিবারের একজন যাবেন বলে আমি অনলাইনে কাকে ওটা বললাম টিকিটটা দেখতে, বললে একটা টিকিট নাকি পাওয়া যাচ্ছে 41,000 টাকা। তো এইরকম পরিস্থিতি, এটাই সৌরভ গাঙ্গুলি বলতে পারবেন। সিএবিতে সৌরভ স্নেহাশিস বিরোধী বলেই পরিচিত তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে, কিন্তু তিনি যে রাজ্য সরকারকেও ছাড়লেন না। এমন নয় যে সিএবিকে দোষ দিচ্ছেন, সিএবি সব কিছু আঁচলের তলায় রেখেছে। আমাদের 3টে এজেন্সি আমরা সমানভাবে কাজ করি। সিএবিও, স্পোর্টস ডিপার্টমেন্ট যারা প্রত্যেকটা টিকিটের হিসেব জানে, আর হচ্ছে কলকাতা পুলিশ। আপনি কাউকে ছেড়ে কাউকে ধরতে পারবেন না। বিসিসিআই সেও রাজনৈতিকভাবে চলছে। এত টিকিট নিয়ে সদস্যদের বঞ্চিত করার জন্য বিসিসিআইয়ের কি ভূমিকা? প্রত্যেক টিকিটে ক্রীড়া দপ্তরের স্ট্যাম্প থাকে। ক্রীড়ামন্ত্রী আবার একজন ক্রিকেটার প্রতিমন্ত্রী, তাহলে তাদের ভূমিকা কি থাকছে? তবে টিকিট পেয়েছেন এমএলএরা। স্পিকার গতকাল চিঠি দিয়েছিলেন। গতকালই নিজে বিধানসভায় এসেছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তারপর কমপ্লিমেন্টারি টিকিটও আসে।
বিধানসভা থেকে একটা চিঠি পাঠিয়েছিলাম ওনার কাছে, যেহেতু বিধানসভার নাকের ওপরে এত বড় খেলা হচ্ছে, এখানে আমাদের কোনো বিধায়কদের কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হয়নি। আমি কমপ্লিমেন্টারি টিকিট যেন বিধায়কদের দেওয়া হোক সেই জন্য একটা অনুরোধ করেছিলাম। সিএবি সভাপতি বলছেন টিকিটের সংকট কাটাতে তাদের কিচ্ছু করার নেই, এটা আইসিসির ইভেন্ট, আর অনলাইন টিকিট বিক্রির পুরো দায়িত্ব বিসিসিআই এর। হ্যাঁ, বাট যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মানুষ মনের অবস্থা আমি বুঝতে পারি, তাদেরকেও বুঝতে হবে যে আমাদেরও হাত পা বাঁধা। আমরা খালি আমাদের টিকিট নিয়েই আমরা সন্তুষ্ট আছি। বাকি যে টিকিট বিসিসিআই অনলাইন সেল করছে ফর নর্মাল পাবলিক, সেখানে সিএবি কোনো ইন্টারফারেন্স করার কোনো জায়গাই নেই। প্লাস বিসিসিআই আইসিসিআই নিজস্ব কোটা আছে, যেটা একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট। দেখুন, ইভেন্টটা হচ্ছে আইসিসি, আমরা উই আর হোস্টিং। সিএবি সভাপতি বলছেন তারা অর্ধেকেরও কম টিকিট পেয়েছেন। দেখুন, সিএবি ইজ অপারেটিং উইথ লেস দেন 50% টিকিট। তো আপনারা বুঝতে পারছেন, যেখানে স্টেডিয়ামে আমরা নর্মাল ইন্ডিয়া কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হলে আমরা 65,000 টিকিট নিয়ে অপারেট করি, সেখানে আমরা আজকে তার 50%-ও কম টিকিট নিয়ে অপারেট করছি। কি হচ্ছে বলুন তো? সিএবি বারবার বলছে তাদের কিচ্ছু করার নেই, তাদের হাত পা বাঁধা, তাদের কাছে টিকিটই নেই, তারা নাকি 50%-এরও কম টিকিট পেয়েছেন। ইডেন গার্ডেন্সের ম্যাচ ঘিরে এখন হাই ভোল্টেজ একটা অবস্থা রাজ্য জুড়ে। একটা টিকিট চাতকের মতো চাইছেন সবাই। এই টিকিটটা দেখুন, এটাই এই মুহূর্তে মোস্ট ওয়ান্টেড বিষয় গোটা বাংলায়। 5 তারিখের ম্যাচ দুপুর 2টোয় শুরু হচ্ছে, হাহাকার টিকিটের জন্য। আঙুল উঠছে সিএবির দিকে, আর সিএবি হাত তুলে দাঁড়িয়ে আছে। সিএবি, দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তাদের কি যুক্তি? তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে বিসিসিআইকে, কারণ আইসিসি এই ম্যাচ পুরোটাই বিসিসিআইয়ের মাধ্যমে কন্ট্রোল করছে। বুক মাই শোর মাধ্যমে টিকিট বেরিয়ে যাচ্ছে, মানে অনলাইন। কিন্তু এখানেও তো রয়েছে সেই ধাঁধাটা কি আসুন দেখি। আচ্ছা, ইডেন গার্ডেন্সের ক্যাপাসিটি কত, মোট আসন কত? ইডেন গার্ডেন্সে মোট কত আসন রয়েছে? 67,000। সিএবি কি দাবি করছে? সিএবি বলছে তাদের হাত পা বাঁধা, কারণ তাদের কাছে টিকিটই এসেছে 50%-এর কম, মানে লেস দ্যান 50%। তার মানে ধরুন 33,500-এরও কম, 33,500-এরও কম সিএবি পেয়েছে টিকিট। তাহলে অনলাইন কত টিকিট বিক্রি হয়েছে? অনলাইন বিক্রি হয়েছে, যা আমাদের কাছে খবর, তা হলো 22,000। মানে বাকি অঙ্ক করলে যা দাঁড়ায়, তাতে বাকি থাকছে 12,000। এই 12,000 টিকিটেই ধাঁধা। এই 12,000 টিকিট, অনলাইনে 22,000, সিএবি পেয়েছে 33,500-এরও কম। বাকি 12,000 টিকিটটা গেল কোথায়? উবে গেল নাকি? সিএবি বলছে সেই রহস্যের সমাধান তাদের হাতের বাইরে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যরা কি বলছেন দেখাবো। সিট তো 67,000, এখন 1 লাখ লোক টিকিট চাইলে কোত্থেকে দেবে? পুলিশে যে অভিযোগ করেছে, পুলিশ সেইভাবে ডিল করবে। পুলিশের ডিল করা উচিত। ক্যালকাটা পুলিশ এর উপরে খুব নজর রাখছে এবং অলরেডি আমরা 7 জনকে অ্যারেস্ট করেছি। স্পেসিফিক কেসগুলো করা হয়েছে। সিএবি, বুক মাই শো, দে হ্যাভ অলসো অলরেডি বিন ইস্যুড দি notices for the purpose of investigation, and if the BCCI also would be requested to officials will also be issued notices. টিকিট একবার বিসিসিআই অফিস থেকে আর ইডেন গার্ডেন্স থেকে বেরিয়ে গেলে কারুর কন্ট্রোলে থাকে না, থাকে কি? তা বাইরে মানুষ টিকিট কিনে কি করছে কে ধরবে? লাইফ মেম্বার মানে সারা জীবন কোথায় পাবে কোথাও মেনশন নেই। তুমি নতুন কনস্টিটিউশনে দেখবে তাদেরকেও কিনতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে তারা পাবে ফিউচার ম্যাচে। এই ম্যাচে দ্য টিকিটস আর কন্ট্রোল বাই বিসিসিআই। আচ্ছা, সিএবি কার কন্ট্রোলে? এটাকে কি বলবেন? রাজনীতির খেলা হবে না খেলার মাঠের রাজনীতি? চলুন আরো বড় মাঠে যাই, জাতীয় মাঠের রাজনীতিতে যাই। পাটনায় হয়েছিল বিরোধী জোটের প্রথম বৈঠক, মনে আছে তো? উদ্যোক্তা কে ছিলেন? নীতিশ কুমার। তারপর অনেক জল গড়িয়েছে, বিরোধী জোট আরো 2বার বৈঠক করেছে, নাম হয়েছে ইন্ডিয়া।
কিন্তু জোটের জন্মস্থানে জনকের মুখেই খানিকটা যেন হতাশার সুর, তাও আবার বাম দল সিপিআই এর সভায়। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির সদস্য সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজাও সমাবেশে হাজির। তার সামনেই কংগ্রেসের ভূমিকার সমালোচনা বিহারের মুখ্যমন্ত্রীর গলায়। খোলাখুলি বলে দিলেন, লোকসভা ভোট নিয়ে জোটের সবচেয়ে বড় দল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই। তাদের নেতারা 5 রাজ্যের বিধানসভা ভোটে বুঁদ হয়ে আছেন। इसके लिए पटना में भी मीटिंग हुई, अन्य जगहों पर भी मीटिंग हुई और उसके बाद ये तय हो गया। अब ये तो हो ही गया, तेजी से हो, लेकिन अभी तो काम ज्यादा नहीं हो रहा। अभी 5 जगह विधानसभा का चुनाव है, तो कांग्रेस पार्टी तो उसी में ज्यादा इंटरेस्टेड है। तो अभी तो जिसको हम लोग कांग्रेस पार्टी को आगे बढ़ाने के लिए हम लोग सब एक जुट के काम कर रहे थे, लेकिन अभी उनको कोई इस सब चीज की चिंता है नहीं। কংগ্রেস অবশ্য নীতিশের মন্তব্য সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে আজ লোকসভা দেখল বিরোধী জোটের ঝাঁজ কাকে বলে। আজ এথিক্স কমিটিতে যাওয়ার কথা ছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। তার বিরুদ্ধে শিল্পপতি দর্শন হীরানন্দনীর থেকে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ বিজেপি এমপি নিশিকান্ত দুবের মতোই তুলেছেন মহুয়ার প্রাক্তন প্রেমিক আইনজীবী জয় অনন্ত দিहोदराई। उनका राइट है, कमेटी का राइट है डिसाइड करना कि क्या होना चाहिए क्या होना नहीं चाहिए। ना मैं, ना आप, ना कोई तीसरा व्यक्ति बता सकता है कि कैसे होना चाहिए कमेटी का काम। मेरी विनती यही है कि सच बाहर निकलना चाहिए। इसके बियॉन्ड मैं ना कुछ चाहता हूँ, ना मेरी कोई एक्सपेक्टेशन है। মহুয়া নির্দিষ্ট সময়ের একটু পরেই এথিক্স কমিটির কাছে পৌঁছন। ঘন্টা আড়াই জিজ্ঞাসাবাদের পর হঠাৎ দেখা যায় সংসদের অ্যানেক্স বিল্ডিং এর দোতলা থেকে হন হন করে নেমে আসছেন মহুয়া। একা নন, সঙ্গে এথিক্স কমিটিতে থাকা বিরোধী দলগুলোর সব সদস্য, এমনকি ইন্ডিয়া জোটে না থাকা বিএসপির দানিশ আলীও। All the MPs are people are walking out in protest. We have walked out from the committee because they are asking an ethical question. सर आप लोगों ने वॉकआउट क्यों किया है सर? वॉकआउट इसलिए क्या कि रात में किससे बात करते हो, क्या बात करते हो, ये चेयरमैन पूछेंगे क्या? ये क्या मतलब है? It's too much. tears in my eyes. You're making up any rubbish. Tears in your eyes. You see my eyes and the tears in it. Then what are you talking shit for? Tears in my eyes. মহুয়া এত রেগে গেলেন কেন? তাকে নাকি ব্যক্তিগত নানা প্রশ্ন, নোংরা নোংরা প্রশ্ন করেছে এথিক্স কমিটি। এখনো পর্যন্ত মহুয়ার হয়ে টু শব্দ করেনি তার দল তৃণমূল। আজকের ঘটনার পরও না, কিন্তু বিরোধী দলের সবাই তো তার পাশে, কংগ্রেস সিপিএমও। প্রত্যাশা মতোই অগ্নিগর্ভ হয়ে উঠল এথিক্স কমিটির বৈঠক। ওয়াকআউট করলেন মহুয়া মৈত্র সহ অন্যান্য বিরোধী সাংসদরা। বৈঠকের শুরুতেই মহুয়া মৈত্র বুঝিয়ে দিয়েছিলেন আক্রমণাত্মক অবস্থান নিয়ে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের মোকাবিলা করবেন তিনি। কিন্তু বৈঠকের মাঝে ওয়াকআউট করে মহুয়া সহ বাকি সাংসদদের অভিযোগ যে আদতে বৈঠকের অভ্যন্তরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বয়ং এথিক্স কমিটির চেয়ারম্যান তাকে অপমান করেছেন, তার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, যা একজন নারীর পক্ষে अत्यंत अपमानजनक। व्यक्तिगत प्रश्न पूछा, महिला से व्यक्तिगत प्रश्न पूछने का अधिकार नहीं था। कौन तो हम लोगों ने वॉकआउट कौन पूछा? The whole line of questioning, it seemed to be that he's acting on somebody's behest. आप होटल में किसके साथ रुकी, किसने पे किया? अरे हमें बताया गया कि कॉन्फिडेंशियल रिपोर्ट है और निशिकांत दुबे अब जो है कल ही ट्वीट कर देते कि इतनी बार लॉग इन हुआ है। दिस इज टू मच। বিজেপি সাংসদ অর্থাৎ এথিক্স কমিটির সদস্য এবং অপর দিক থেকে কমিটির চেয়ারম্যানের বক্তব্য, মহুয়া মৈত্র সমগ্র কমিটি এবং চেয়ারম্যানকে লাগাতার অপমান করেছেন। এমনকি তিনি যে ধরনের মন্তব্য বা যে ধরনের বক্তব্য ব্যবহার করেছেন তা সম্পূর্ণভাবে অসংসদীয়। उनके ऊपर कंप्लेन है हীরানন্দনী जी का
जो उसके सवाल थे उस सवाल से बचने के लिए उन्होंने इस पूरे विषय को वॉकआउट करने का कहा। वो खुलेआम इंटरव्यू देती रही और खुलेआम इंटरव्यू में वो कोट करती रही कि कमिटी ऑफ एथिक्स के अंदर क्या हुआ। ये संसदीय इतिहास का सबसे काला दिन है। মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে ইতিমধ্যেই আইটি মিনিস্ট্রি থেকে যে ধরনের রিপোর্ট জমা পড়েছে তা আগাম টুইট করে দিয়েছেন নিশিকান্ত দুবে। ফলত তাও যে এথিক্স কমিটি বা সংসদীয় রীতিনীতির বহির্ভূত তা নিয়েও অভিযোগ তুলেছেন বিরোধী সাংসদরা। বিপদ বলে বিপদ, বিপদ যেন কড়া নাড়ছে তার দরজায় ননস্টপ। 2 মন্ত্রী জেলে, তারপরও বিপদ যাওয়ার নাম করছে না। না, এ রাজ্যের কারোর কথা বলছি না, কেজরিওয়ালের কথা বলছি। আর জাতীয় রাজনীতিতে তো দুটোই চরিত্র, মহুয়া আর অরবিন্দ। কেজরিওয়ালের ঘরেও তো এখন মহা বিপদ। একসময় শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া জেলে, সুপ্রিম কোর্টে দরবার করেও জামিন মেলেনি। তার আগেই জালে স্বাস্থ্যমন্ত্রী। আর আজই তো দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছিল ইডি। অরবিন্দ কেজরিওয়াল হাজিরা দিলেন কি? दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल सामने आप देखिए तस्वीरों में अपने घर से यहाँ से निकल रहे हैं। दरअसल सिंगरौली में मध्य प्रदेश में उनकी एक जनसभा है और यहाँ पर देखिए अरविंद केजरीवाल अपने घर से निकल रहे हैं। हालांकि आज उनको आबकारी मामले में ईडी के सामने पेश होना था, लेकिन अरविंद केजरीवाल ने समन पर सवाल उठाए और ईडी से पूछा है कि आखिर किस कैपेसिटी में उनको ये समन नोटिस जो है वो भेजा गया है। ইডি হাজিরা না দিয়ে মধ্যপ্রদেশে ভোটের আগে মহা র্যালিতে মানে দলীয় কর্মসূচিতে কেজরিওয়াল। তবে যাওয়ার আগে ইডিকে পাল্টা একটা চিঠি দিয়েছেন কেজরিওয়াল। কি লিখেছেন? নোটিশ বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মানে রাজনীতির প্রতিহিংসা। अरविंद को भी नोटिस भेजा, 5-6 एमपी को ये लोग कहते हैं हमारा फोन भी हैकिंग कर लिया। सबको लिए ऐसा ऐसा होता है। एक ऐसा राज है ना जो हम कहने भी नहीं सकते, कहने से भी शर्म आता है। কেজরিওয়ালের পাশে মমতা, ইডি হাজিরা এড়িয়ে মধ্যপ্রদেশে দলের কর্মসূচিতে কেজরিওয়াল। अरविंद केजरीवाल जी ने ईडी को भेजा और कई प्रश्न जो उस नोटिस में अनुत्तरित थे उनके बारे में पूछा और ये मांग की कि इस नोटिस को वापस लिया जाए। আজ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মধ্যপ্রদেশে প্রচারে চলে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু একই সঙ্গে দিল্লির মাটিতে 9 জায়গায় ইডি সকাল থেকে রেড করছে। অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রীর বাড়িতে সকাল থেকে রেড চলছে। হাওয়ালার মাধ্যমে আবগারি দুর্নীতির টাকা সরানো হয়েছে বলে অভিযোগ। দিল্লির রাজনীতির তরজা বাংলাতেও। দীর্ঘক্ষণ শুনানি শোনার পরেও মনীষ সিসোদিয়ার বেল দেননি, তো স্বাভাবিকভাবেই মনীষ সিসোদিয়ার দ্বারা এত বড় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া তো সম্ভব হয়নি। তো কিছুটা দায় বর্তায়, অবশ্যই বর্তায় মুখ্যমন্ত্রীর ওপরে। মিসইউজ করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার সিবিআই এবং ইডিকে। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলার জন্য একটা চেষ্টা করছে। তাকে সেই জন্য ডেকেছে এবং মুখ্যমন্ত্রী যদি গ্রেপ্তারি এড়িয়ে যান, বলেন প্রতিহিংসার রাজনীতি তৃণমূলের মতো, বলতেই পারবেন তার বিষয়। বিভিন্ন রাজ্যে প্যানিক রিয়াকশন থেকে বিজেপি বিভিন্ন রাজ্যে অবিজেপি নেতা নেত্রীদের এই ধরনের একটা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হয়রানি বিড়ম্বনার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বিপদ কাটল কি? ইডি হাজিরা দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা জিয়ে থাকলো আগামী দিনে তিনি যখন হাজিরা দেবেন সেই সময় তাকে গ্রেপ্তার করা হবে কিনা, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সবথেকে প্রাসঙ্গিক। রাজনীতি কারে কয়? সংঘাতের সঙ্গে যেখানে সৌজন্য রয়। আরে বোস আর মমতার সাক্ষাৎ হয়েছে আজ সন্ধে। কি বললেন মমতা, শুনুন। এবং আমি শুভ বিজয়া করতে মাননীয় রাজ্যপালের কাছে এসেছিলাম, কারণ এটা আমাদের কার্সি, এটা আমাদের পরম্পরা। বলেছি আপনাদের শুভ বিজয়া করতে এসেছিলাম, বিজয়ের পরে এটা আমাদের কাটিসি। দিদি আপনার পা কেমন আছে এখন দিদি? বারুইপুরে আজ ধুন্ধুমার রেশন দুর্নীতিকাণ্ডে বিজেপির বিক্ষোভ মিছিল চলছিল।
জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। তারপরেই পাল্টা লাঠি চালায় পুলিশ। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক আটক হয়েছেন, আহতও হয়েছেন অনেকে, এবং একজন মহিলা পুলিশ কর্মীও আহত। ঠোঁটকাটা আবার আগামীকাল।